14 নভেম্বর এসএসসি ও 2রা ডিসেম্বর এইচএসসি শুরু। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার সময়সীমা 1.5 ঘন্টা। স্বস্তিতে শিক্ষার্থীরা। পরীক্ষা নেবে, আশা করি আমাদের কলেজে ভর্তির জন্য সহজ একটা পদ্ধতি হবে। প্রিপারেশন ভালো মতো নেওয়ার চেষ্টা করছি। অটোপাস হচ্ছে না, পরীক্ষা নেওয়া হবে, ওটা শুনে ভালো লাগছে। প্রস্তুত স্কুলগুলো মানতে হবে 11 নির্দেশনা। আমার সম্পূর্ণভাবে প্রস্তুত। অ্যাসাইনমেন্ট করেছে, লেখাপড়ার সাথে টাচে ছিল, ওরা কিছুটা এটার উত্তরণ করতে পারবে। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যে সংখ্যাটা ছিল, আপাতত সেরকম কোনো সংখ্যা আমাদের নেই। আমরা স্বাস্থ্যবিধি মেনেই এই পরীক্ষাগুলো নিতে পারব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধানমন্ত্রীর জন্মদিনে কাল একদিনের ক্যাম্পেইনে টিকা পাবেন 75 লাখ মানুষ। আরটিপিসিআরে করোনা পরীক্ষা হচ্ছে না আজ। দুবাইগামী যাত্রীদের নমুনা নেওয়া হয়েছে আগের পদ্ধতিতেই। রাজনীতিতে ফিরতে জামায়াত ইসলামীর মাস্টার প্ল্যান। সরকারি 25টি সেক্টরে 2 লাখ সদস্য নিয়োগের চক্রান্ত। 9 নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদে তথ্য। এবং কমার্স নিয়ে উচ্চ আদালতে 2 মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা প্রসঙ্গ। রাজস্ব ফাঁকি বিষয়ে আদেশকাল। অনুমোদনহীন ক্ষুদ্র ঋণ কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। চোদ্দ নভেম্বর এসএসসি এবং 2রা ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এমসিকিউ ও লিখিত পরীক্ষার মধ্যে কোনো বিরতি না দিয়ে সময় থাকবে 1.5 ঘন্টা। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার নির্দেশনা দিয়ে সময়সূচি চূড়ান্ত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এসএসসিতে প্রত্যেক পরীক্ষার্থীকে 3টি ও এইচএসসিতে 6টি বিষয়ের পরীক্ষা দিতে হবে। করোনা মহামারীর ভয়াবহতায় 2020 সালের 17 মার্চ বন্ধ হয়ে যায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ওই বছরই এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের দেয়া হয় অটোপাস। বিশ্বজুড়ে অতিমারির প্রকোপ কমে আসলে গত 12 সেপ্টেম্বর খুলে দেয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। এর ধারাবাহিকতায় সোমবার এসএসসি ও এইচএসসির সময়সূচি প্রকাশ করা হলো। 14 নভেম্বর বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান তত্ত্বীয় পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবছরের প্রথম পাবলিক পরীক্ষা। শেষ হবে 23 নভেম্বর। এইচএসসি শুরু হবে 2 ডিসেম্বর, শেষ হবে 30 ডিসেম্বর। এবার পরিবর্তিত পরিস্থিতিতে সংক্ষিপ্ত সিলেবাসে নৈর্বাচনিক বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে। তাতে এসএসসিতে প্রত্যেক পরীক্ষার্থীকে 3টি ও এইচএসসিতে 6টি বিষয়ের পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে এমসিকিউ ও সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। সময় থাকবে 1.5 ঘন্টা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সময় সংবাদকে জানান, যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠিত হবে পরীক্ষা। স্কুলের প্রিপারেশন হচ্ছে যে আমাদের তো আপনি জানেন যে স্বাস্থ্যবিধি মানার জন্য যা যা করা দরকার আমাদের সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সেটা সম্পন্ন করেছে। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যে সংখ্যাটা ছিল, আপাতত সেরকম কোনো সংখ্যা আমাদের নেই। আমরা স্বাস্থ্যবিধি মেনেই এই পরীক্ষাগুলো নিতে পারব। পরিস্থিতি বিবেচনায় নিয়েই তারা প্রস্তুত করছেন শিক্ষার্থীদের। এছাড়া পরীক্ষা অনুষ্ঠানের জন্য বাড়তি সচেতনতার উপর জোর দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। কিছুদিন আগেও একটা অনিশ্চয়তায় ভুগছিলাম যে আমরা কি অটোপাসের দিকে যাচ্ছি, আমাদের এক্সামের রেজাল্ট। এখন আমাদের পরীক্ষা নেবে, আশা করি আমাদের কলেজে ভর্তির জন্য সহজ একটা পদ্ধতি হবে। শর্ট সিলেবাস দেওয়া হয়েছে, যার কারণে আমরা পরীক্ষার জন্য অনেক ভালোভাবে প্রিপেয়ার হতে পারবো। আমার সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা অ্যাসাইনমেন্টের নাম্বার চেয়েছে, আমরা পাঠিয়ে দিয়েছি এবং প্র্যাকটিক্যালের যে বিষয়গুলি, যে সাবজেক্টে রয়েছে প্র্যাকটিক্যাল, সেই প্র্যাকটিক্যালের খাতা আমাদের কাছে জমা হয়ে গিয়েছে। মাউসির নির্দেশনা অনুসারে পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর 3 দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করবে। প্রতিদিন সকাল 10টা থেকে 11:30 এবং বিকাল 2টা থেকে 3:30 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সূচি ঘোষণায় খুশি পরীক্ষার্থীরা। স্বস্তি জানিয়েছেন অভিভাবকরাও। এরই মধ্যে স্বাস্থ্যবিধি মেনে পুরোদমে ক্লাস শুরু হওয়ায় পরীক্ষা আয়োজনও কঠিন হবে না বলে মনে করছেন শিক্ষকরা। করোনার মহামারীতে 1.5 বছর ধরে বন্ধ স্কুল কলেজ গত 12 সেপ্টেম্বর খুলে দেওয়া হয়। এরপর থেকে সংক্রমণ ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিতে নেওয়া হয়েছে নানামুখী ব্যবস্থা। নির্দেশনা মেনেই পুরোদমে চলছে ক্লাস। এ অবস্থায় সোমবার দেয়া হলো 2021 শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি। দীর্ঘদিন পর পাবলিক পরীক্ষা না হওয়ার অচল অবস্থা কেটে যাওয়ায় স্বস্তি জানায় শিক্ষার্থী ও অভিভাবকরা। পরীক্ষা হবে কিনা এতদিন তা একটা অনিশ্চয়তার মধ্যে ছিল,
কিন্তু এখন একটা পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো। পরীক্ষার আগে প্রিপারেশন যেমন নিচ্ছিলাম, এখন একটু তেমন একটু ভয় সংকোচ হচ্ছে। প্রিপারেশন ভালো মতো নেওয়ার চেষ্টা করছি। অটোপাস হচ্ছে না, পরীক্ষা নেওয়া হবে, ওটা শুনে ভালো লাগছে। ক্লাস চলতেছে, পরীক্ষা হবে, পরীক্ষার তারিখ ঘোষণা করে দিয়েছে নভেম্বর 14 তারিখে। এজন্য আমি খুবই খুশি। আর শিক্ষকরা বলছেন ইতিমধ্যে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেওয়ার অভ্যস্ততা তৈরি হয়েছে, তাই পরীক্ষা নেওয়ার প্রস্তুতিও আছে বলে জানান তারা। ওদের সাথে একটু দূরত্ব হয়ে গেছে, ওরা একটু ভয় পাচ্ছে, কিন্তু আশা করি ওরা এটা কাভার দিতে পারবে। যেহেতু অ্যাসাইনমেন্ট করেছে, লেখাপড়ার সাথে টাচে ছিল, ওরা কিছুটা এটার উত্তরণ করতে পারবে। কিন্তু আমার মনে হয় না যে খুব একটা প্রবলেম হবে। ওদের ভয়টা যদি ওরা কাটিয়ে উঠতে পারে, তাহলে আশা করি আমরা সাকসেস হতে পারবো। পরীক্ষা সূচির বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-19 অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগে কক্ষে বসতে হবে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কাল বিশেষ ক্যাম্পেইনে টিকা পাবেন ৭৫ লাখ মানুষ। যারা আগে থেকে নিবন্ধন করেছেন তাদেরকে SMS-এর ভিত্তিতে দেয়া হবে কোভিড টিকা। অগ্রাধিকার পাবেন বয়স্ক, নারী ও শারীরিক প্রতিবন্ধীরা। টিকা প্রত্যাশীদের কেন্দ্রে যেতে হবে জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্ড সঙ্গে নিয়ে। মজুদের সীমাবদ্ধতার মধ্যেও গত আগস্টের শুরুতে সপ্তাহব্যাপী সারা দেশে গণটিকা ক্যাম্পেইন করেছিল স্বাস্থ্য বিভাগ। ক্যাম্পেইনের প্রথম দিনই দেওয়া হয় রেকর্ড ৩২ লাখ টিকা। সে সময় প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের আবারও ক্যাম্পেইনের মাধ্যমে দ্বিতীয় ডোজ দেওয়া হয় চলতি মাসের শুরুতে। আর সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে মঙ্গলবার দেশজুড়ে আবারও হতে যাচ্ছে বিশেষ ক্যাম্পেইন। উপলক্ষ প্রধানমন্ত্রীর জন্মদিন, লক্ষ্য ৭৫ লাখ মানুষকে টিকার আওতায় আনা। তবে এবারের ক্যাম্পেইনে থাকছে বেশ কিছু পরিবর্তন। এবার যারা আগে থেকে নিবন্ধন করেছেন তাদের SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে টিকা নেওয়ার কথা। এছাড়া অগ্রাধিকার পাবেন বয়স্ক, নারী এবং শারীরিক প্রতিবন্ধীরা। টিকা প্রত্যাশীদের কেন্দ্রে যেতে হবে জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্ড সঙ্গে নিয়ে। তবে অন্তঃসত্ত্বা ও প্রসূতি নারীরা গণটিকার ক্যাম্পেইনের বাইরে থাকবেন। আগে থেকে নির্ধারিত জনগোষ্ঠী যারা 25 বছর বা তদূর্ধ্ব, তাদেরকে SMS-এর মাধ্যমে জানিয়ে দিয়ে আমরা ভ্যাকসিন দেব। বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী এবং নারী, তাদেরকে আমরা বিবেচনায় আনবো। আগের বারের মতো এবারের ক্যাম্পেইনে ইউনিয়ন পর্যায়ে 3টি, পৌরসভায় প্রতি ওয়ার্ডে 1টি এবং সিটি কর্পোরেশন এলাকায় প্রতি ওয়ার্ডে 3টি করে বুথে টিকা দেওয়া হবে। স্থানীয় ব্যবস্থাপনায় যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তারা বুথের সংখ্যা বাড়িয়েও নিতে পারেন, কমাতেও পারেন। প্রতিটি ইউনিয়ন 1500 বা তদূর্ধ্ব, পৌরসভা পর্যায়ে প্রতিটি ওয়ার্ডে 500 বা তদূর্ধ্ব এবং সিটি কর্পোরেশনে প্রতিটি ওয়ার্ডে 1000 বা তদূর্ধ্ব মানুষকে ভ্যাকসিনেশন করার জন্য আমরা লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছি। টিকা কার্যক্রম শুরু হবে সকাল 9টা থেকে। ক্যাম্পেইনের সময় যারা টিকা নেবেন তাদেরকে একইভাবে ক্যাম্পেইনের মাধ্যমে আগামী মাসে দেওয়া হবে দ্বিতীয় ডোজ। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সারাদিন পর রাতে জানা গেল আজ হচ্ছে না বিমানবন্দরে RT-PCR ল্যাবে করোনা পরীক্ষা। RT-PCR ল্যাবে করোনা পরীক্ষার পর আজ রাত 1:30টায় 63 জন যাত্রী নিয়ে সংযুক্ত আরব আমিরাতে প্রথম ফ্লাইট যাওয়ার কথা ছিল, কিন্তু এ ব্যাপারে কিছুই জানত না স্বাস্থ্য বিভাগ। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। মামুন। জাফর, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজ রাত 1:40-এ দীর্ঘদিন পর কিন্তু এই যে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে একটি ফ্লাইট এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি ছেড়ে যাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এবং আমরা দেখেছিলাম যে এর আগে সিভিল এভিয়েশন চেয়ারম্যান কিন্তু বলেছিলেন যে 28 সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে যে পূর্ণাঙ্গ রূপ RT-PCR ল্যাবের সেই পূর্ণাঙ্গ কাজ শুরু হবে 28 সেপ্টেম্বর থেকে, অর্থাৎ যেটি আগামীকাল হতে চলেছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি এখানকার টার্মিনাল 1 এবং 2-এর যিনি সুপারভাইজার রয়েছেন তার সঙ্গে, তিনি জানিয়েছেন এক সর্বশেষ তথ্য। তিনি বলেছেন যে যারা আজ রাতের 1:40-এর ফ্লাইটে দুবাই যাচ্ছেন তাদের প্রত্যেকেই কিন্তু সন্ধ্যার আগেই টার্মিনাল 1 দিয়ে ভেতরে প্রবেশ করানো হয়েছে এবং তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং এই নমুনা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে যে হ্যাঙ্গার গেটে অস্থায়ী যে বুথ রয়েছে সেখানে, এবং সেখানে তাদের ফলাফল নেগেটিভ আসার পরই তারা আসলে 1:40-এর যে ফ্লাইট সেই ফ্লাইটে উঠে বাংলাদেশ ত্যাগ করতে পারবেন। জানিয়ে রাখি যে এই বিষয়ে কিন্তু আমরা স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করেছিলাম। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যে আজকে রাত্রে যে ফ্লাইট ছাড়া হচ্ছে, আজ রাত থেকে যে ফ্লাইট চালু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে, সেটি কিন্তু তারা জানেন না এবং RT-PCR ল্যাব এর ব্যাপারে তাদের কাছে প্রশ্ন ছিল। তারা জানিয়েছেন যে তাদের ল্যাবগুলো এখনও আসলে পুরোপুরি প্রস্তুত হয়নি যে এখানে টেস্ট করানোর মতো যে অবস্থা, সেই অবস্থায় কিন্তু ল্যাবগুলো এখনও রেডি নয়।
প্রস্তুত নয়। এবং আমরা কথা বলেছিলাম এইখানে যারা ল্যাব সংশ্লিষ্ট রয়েছেন, যারা এই 1 নম্বর টার্মিনালে যেখান থেকে আসলে পরীক্ষা 6 ঘন্টা আগে এসে পরীক্ষা করার কথা এবং তারপর নেগেটিভ সার্টিফিকেট হাতে পেলেই এখান থেকে রওনা দেওয়ার কথা, আমরা এখানেও কথা বলেছি। তারাও জানিয়েছেন যে তারাও আসলে এখানে সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছেন। তারাও কোনো ধরনের সবুজ সংকেত পাননি যে তারা আসলে এখানে কারো নমুনা সংগ্রহ করবেন কি করবেন না, বা আজ কোনো ফ্লাইট যাচ্ছে কি যাচ্ছে না। তো সর্বশেষ সুপারভাইজার যেটি জানিয়েছেন এখানকার, তিনি জানিয়েছেন যে আজ রাত 1:40 ফ্লাইটটি যাচ্ছে এবং আমরা বাইরে যে বহির্গমন টার্মিনালের এখানে যে চার্টটি টাঙানো রয়েছে সেখানেও আমরা দেখেছি যে দুবাইগামী একটি ফ্লাইট 1:40 সেটি এখান থেকে ছাড়ার সময়সীমা এখানে নির্ধারণ করা রয়েছে। তো বলা যায় যে যারা যাচ্ছেন এই 63 জন যাত্রীর প্রত্যেকেরই কিন্তু এরই মধ্যে নমুনা নিয়ে নেওয়া হয়েছে এবং তারা কেউই আর এখন বাইরে বের হবেন না। তাদের নমুনা এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে আরেকটি বুথে অস্থায়ী, সেখান থেকে তাদের ফলাফল আসার পরই তারা আসলে ফ্লাইটে উঠতে পারবেন যদি নেগেটিভ ফলাফল আসে। জাফর, সারাদিন ধরেই কথা ছিল যে আরটিপিসিআর ল্যাবে বিমানবন্দরে করোনা পরীক্ষা করা হবে দুবাইগামী যাত্রীদের, কিন্তু অবশেষে সেটি আর হয়নি। আগের নিয়মেই করোনার পরীক্ষা করা হচ্ছে তাদের। সে বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। ট্রাফিক পুলিশের ওপর বিরক্ত হয়ে নিজের বাইকে আগুন ধরিয়ে দিলেন এক পাঠাও চালক। সকালে বাড্ডা লিংক রোডে এ ঘটনা ঘটে। আগুন দেওয়ার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও ট্রাফিক পুলিশ বলছে কোনো মামলা দেয়া হয়নি, শুধু কাগজপত্র যাচাই করছিলেন তারা। এদিকে হয়রানির প্রতিবাদে মঙ্গলবার 24 ঘন্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছে অ্যাপস ভিত্তিক বাইক চালকরা। করোনার কারণে ছোট ব্যবসাটি বন্ধ হয়ে যাওয়ায় 1.5 মাস ধরে ভাড়ায় বাইক চালাচ্ছিলেন শওকত আলী। সোমবার সকালে রাজধানীর বাড্ডা লিংক রোডে যাত্রীর অপেক্ষা করছিলেন তিনি, কিন্তু ট্রাফিক পুলিশ বাইকের কাগজপত্র নিয়ে গেলে ক্ষুব্ধ হন শওকত। নিজেই নিজের বাইকে ধরিয়ে দেন আগুন। এ সময় কয়েকজন আগুন নেভাতে গেলে তাদের ওপরও চড়াও হন তিনি। সকালে আমি দোকানে থেকে দিয়ে যে মোটরসাইকেলে আগুন জ্বলতেছে, অনেক লোকে ভিডিও করতেছে, কেউ আগুন নিবায় না। পরে আমি গিয়ে এনতে ডামতে পানি দিয়ে নিবাইছি, আমার উনি বাধা দিছে। তারপরে বাধা দেওয়ার পরে উনি একবার গায়ে হাত উঠেছে, তারপরে চাপায় চুপায় জনতাতে ফাই পাইন না, আমি পানি দিয়ে এটা নিবাইছি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন দেওয়ার ভিডিওটি ছড়িয়ে পড়ে। পক্ষে বিপক্ষে শুরু হয় আলোচনা। জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয় শওকতকে। পুলিশ জানায় এর আগে মামলা খাওয়ায় হতাশা থেকেই এ কাণ্ড করেছেন শওকত। প্যান্ডেমিক করোনার কারণে ওনার অনেক আলাদা বিজনেস ছিল, বিভিন্ন ব্যবসা করতো, ওগুলা লস হয়েছে। মোটরসাইকেল দিয়ে সে জীবিকা নির্বাহ করে। সে হয়তো আতঙ্কিত বা ভীত সন্ত্রস্ত হয়ে বা ফ্রাস্ট্রেশনের কারণে এই কাজটা করতে পারে। যদিও বিষয়টির জন্য এখন অনুতপ্ত এই পাঠাও চালক। ভুলটা তো আমি করছি, রাস্তার মাঝখানে বাইক চালাইছি, ক্ষতিটা তো আমারটা আমি করছি, ওনারা কি করবেন আমাকে। এদিকে পুলিশি হয়রানির প্রতিবাদে মঙ্গলবার 24 ঘন্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছে অ্যাপস ভিত্তিক চালকরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আফজাল হোসেন, যাচ্ছি তার কাছে। আফজাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আফজাল, গত কয়েক বছর ধরে একটা কথা খুব প্রচলিত, মাসুদ তুমি ভালো হয়ে যাও। মাসুদ বিআরটির একজন কর্মকর্তা এবং বিআরটিএতে নানা অনিয়মের অভিযোগে কিন্তু সড়ক যোগাযোগ পরিবহন মন্ত্রী এই কথাটি তাকে বলেছিলেন। আজকে যে ঘটনাটি ঘটলো এর সাথে কিন্তু বিআরটির একটা সংযোগ যেমন আছে, আইনেরও কিছু বিষয় আছে। আসলে আজকের বিষয়টি নিয়ে আপনার কাছে বিস্তারিত কি তথ্য আছে কিংবা চালকরা কি বলছেন? আসলে মাসুদ ভালো হয়ে যাও এই কথাটি ওবায়দুল কাদের বলেছিলেন 2017 সালে। এরপরে মাসুদ কি ভালো হয়েছেন এটি জানার জন্য গণমাধ্যম কিন্তু তার সাথে কথা বলেছে। 2020 সালের দিকে মাসুদের সাথে যোগাযোগ করেছিলেন একটি গণমাধ্যম। সেখানে মাসুদ বলেছেন তিনি এখন বিআরটিএ মিরপুরের কার্যালয়ে নাই, তিনি এখন হেড অফিসে বসছেন। কিন্তু মাসুদ ভালো হয়ে গেছেন এটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। মাসুদের মতো অনেকেই বিআরটিএ কার্যালয়ে কিন্তু এখন রয়েছেন। খোদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কিছুদিন আগে অর্থাৎ এই বছরের শুরুর দিকেই একটি অনুষ্ঠানে বলেছিলেন যে বিআরটিএ হচ্ছে দুর্নীতির আখড়া। দুর্নীতির যে বৃত্তায়ন হয়েছে, দুর্বৃত্তায়ন হয়েছে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আর আজকের যে ঘটনাটি সেটি হয়তোবা তারই একটি দুর্নীতির বিরুদ্ধে যে প্রতিবাদ সেটি কিন্তু ওই চালক করেছেন। যদিও ওই চালক বলেছেন যে তিনি রাগে ক্ষোভে গত সপ্তাহে তিনি মামলা করেছিলেন। তিনি কেরানীগঞ্জে ব্যবসা করতেন, ছোট একটি ব্যবসা। করোনার কারণে ব্যবসাটি বন্ধ হয়ে যাওয়ার কারণেই তিনি পাঠাও চালানো শুরু করেছেন প্রায় 1.5 মাস ধরে। তো আজকে বাড্ডা লিংক রোডে যে ঘটনাটি ঘটেছে এটি তো রিপোর্টেই বলে দিয়েছি। এবং তিনি এখন বলছেন যে এই যে কাজটি তিনি করেছেন এটি আসলে ক্ষোভের বশে করেছেন। পুলিশও তাই বলছে, পুলিশও বলছে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন,
ঘর সংসার এই বাইক চালানোর মাধ্যম দিয়েই হচ্ছিল। সেই কারণে পুলিশ যেন মামলা না করে, অনুরোধ করার পরেও যেহেতু না শুনে নেই, সেই কারণে তিনি এটি কিন্তু করেছেন। একদিকে অনেকেই লাইসেন্সের আবেদন করে লাইসেন্স পাচ্ছেন না, অন্যদিকে পুলিশ হচ্ছে লার্নার কার্ড কিংবা আপনার লাইসেন্স পাওয়ার যে আবেদনপত্র সেটি দিয়ে গাড়ি চলতে দিচ্ছে না। তো এই অবস্থায় আসলে তারা কি দাবি করছেন, কি হচ্ছে আসলে? গত 2019 সালের আগস্টের পর থেকে লাইসেন্স দিয়ে কিন্তু বিআরটিতে একেবারে বন্ধ ছিল টেন্ডার জটিলতার কারণে। কোন সংস্থা এইটি তৈরি করবে সেটি জটিলতার কারণে। আবার এটি চালু হচ্ছে, তারপরেও কিন্তু ভোগান্তি কমেনি, দালালদের দৌরাত্ম্য কমেনি, নানা ধরনের যে অনিয়ম সেটিও কিন্তু কমেনি। এবং এই যে 12,85,000 বা 85,000 যে যারা আবেদন করেছিলেন তারা 3 বছর ধরে লাইসেন্স পাননি, তাহলে কি তারা কি গাড়ি চালাবেন না? তারা লার্নার কার্ড নিয়েই চালানো শুরু করেছিলেন, কিন্তু লার্নার কার্ড দেওয়ার তো একটা নিয়ম আছে। প্রথমে লার্নার কার্ড নিলেন, তিনি নেওয়ার পরে 2-3 মাস প্রশিক্ষণ নেওয়ার পরে মৌখিক পরীক্ষা, তারপরে ফিল্ড টেস্ট, এরপরে তিনি কার্ড পাবেন। কিন্তু এগুলোই তো বন্ধ ছিল এতদিন, এবং যেটি চালু হয়ে গেছে। আমরা আগামীকালকে একটি রিপোর্ট দেখাবো এটি নিয়ে, এই বিআরটি এর কার্যক্রম নিয়ে। আমরা আজকের এই কর্মকাণ্ডের ঘটনায় আমরা দেখেছি যে রাইড শেয়ারিং যে অ্যাপগুলো রয়েছে, অ্যাপ ভিত্তিক যে চালকরা, তারা 6 দফা দাবিতে আজকে রাত 12টা থেকে আগামীকাল রাত 12টা পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। তারা বলছেন যে তাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে, কমিশন 10% নির্ধারণ, অর্থাৎ তারা যে অ্যাপ ভিত্তিক গাড়িগুলো চালান তাদেরকে কমিশন দিতে হয় 25%, মানে যা ভাড়া পান তার 25% কমিশন দিতে চান। তারা বলছেন যে এই কমিশনটা 10% করতে হবে, যানবাহন দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে, বাস স্টপেজ আছে কিন্তু মোটরসাইকেল চালানোর বা মোটরসাইকেল যারা চালান তাদের রাখার জন্য কোনো জায়গা নাই, এটির ব্যবস্থা করতে হবে। পুলিশের হয়রানি বন্ধ, গণপরিবহনের আওতামুক্ত রাখা, এআইটি এনলিস্টকৃত যানবাহন মালিকদের ফিরিয়ে দেয়া। এই যে 10 দফা দাবিতে তারা আগামীকালকে ঢাকা, চট্টগ্রাম, সিলেটে এটি নিয়ে বিক্ষোভ করবেন, মানববন্ধন করবেন। যদিও এই অ্যাপস ভিত্তিক চালকদের সংগঠনটি আমাদেরকে জানিয়েছে যে এই কর্মসূচিটি তারা আগেই ঘোষণা করেছেন। আর আজকে যে ঘটনাটি ঘটেছে এটি একটি কাকতালীয় ঘটনা, সেই কারণে এটি বলছেন। আর আপনার কাছে আর কোনো প্রশ্ন আছে? আমি একটু জানতে চাই যে আমরা কিন্তু পথে মাঝে মাঝে দেখি ট্রাফিক পুলিশ যারা সার্জেন্টরা কাজ করছেন তারা রাস্তায় প্রচুর গাড়ি ধরছেন, কিন্তু তার মধ্যে বিশেষভাবে মনোযোগ থাকে মোটর সাইকেলের প্রতি। প্রথমে যেমনটি আলোচনা করলাম, লাইসেন্সের জন্য আবেদন করেছেন, লাইসেন্স পাচ্ছেন না, তাহলে এই যে আইনগুলো ভাঙছেন কিংবা আইন ভাঙার যেই প্রবণতা তৈরি হচ্ছে, এর পেছনের কারণগুলো আসলে কি? পেছনের কারণ হচ্ছে যে বাংলাদেশের যে মোটর যানবাহন যে আইন, এটি কিন্তু এখন খুব কড়া করা হয়েছে। 2019 সালে যখন 2জন শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় মারা গেলেন, এরপরে যে আন্দোলন হলো, এই আন্দোলনের ভিত্তিতে মোটরযান যে অধ্যাদেশ ছিল 1983 সালে, এটি সংশোধন করে আইন করা হয়েছে। আমরা আইনগুলো একটু দেখতে চাই। আমরা যদি দেখি যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে লাইসেন্স ছাড়া গাড়ি সর্বোচ্চ কিন্তু 25,000 টাকা বা 6 মাস জেল, ভুয়া লাইসেন্স 1 থেকে 15 লাখ, 1 থেকে 5 লাখ বা 6 থেকে 2 বছরের জেল, রেজিস্ট্রেশনবিহীন গাড়ি সর্বোচ্চ 50,000 বা 6 মাস জেল, আর ফিটনেসবিহীন সর্বোচ্চ 25,000 বা 6 মাস জেল, ট্রাফিক সংকেত অমান্য সর্বোচ্চ 10,000। এই যে সাজা বা জরিমানার পরিমাণটা বাড়ানো হয়েছে, কিন্তু আমরা যদিও দেখি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এই যে এত জরিমানাটা, প্রথমে তারা ধরুন হেলমেটবিহীন বাইক চালালে যে জরিমানা সর্বোচ্চ ধরি যে 10,000 টাকা আইনে, এই নতুন আইনে কিন্তু প্রথমে 1,000 জরিমানা আদায় করা হচ্ছে। এরপরে একই ভুল যদি আবার করা হয় তাহলে তখন 2,000 করা হচ্ছে, তৃতীয়বার করলে সাজার মেয়াদটা বাড়ছে। এভাবেই কিন্তু কার্যকর করা হচ্ছে। কিন্তু তারপরেও একটি কথা মানুষের মনে কিন্তু অনেকেই বলেন যে এই যে বাইক যারা মোটরসাইকেল চালান তাদের প্রতি কেন এত এই মামলা দেয়া হচ্ছে। অনেকে বলছেন যে ট্রাফিক পুলিশ যারা মামলা করেন তারা হয়তো কমিশন পান। আমি ট্রাফিক বিভাগের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই ধরনের ধারণা একেবারে ভ্রান্ত। এটি যে টাকাগুলো জরিমানা করা হয় এটি সম্পূর্ণই কিন্তু রাজস্ব খাতে যায়। আর যানবাহনের যদি হালচাল একটু দেখতে চাই যে বাংলাদেশে যানবাহন কত সংখ্যক যানবাহন আমরা লাইসেন্সবিহীন বা লাইসেন্স নিয়ে চলছে। নিবন্ধিত গাড়ির সংখ্যা 44,94,000, আর ড্রাইভিং লাইসেন্স আছে হচ্ছে 37,63,174, আর লাইসেন্স নেই 7,31,246 জনের। এই 7,31,246 জনের ড্রাইভিং লাইসেন্স নেই, অথবা ভুয়া ড্রাইভিং লাইসেন্স দিয়ে তারা কিন্তু গাড়ি চালাচ্ছেন। আর ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা 4,81,000। কিছুদিন আগে হাইকোর্ট একটি রায় দিয়েছিলেন যে যে গাড়ির ফিটনেস নাই ওই গাড়ি যেন পেট্রোল পাম্পে গেলে তাকে যেন তেল না দেওয়া হয় বা গ্যাস না দেওয়া হয়, দিলে
ওই হেলমেটবিহীন রাইডারদেরকেও তেল দিতে নিষেধ করা হয়েছিল। ড্রাইভারদের, কিন্তু এটি আমরা দেখেছি যে বাইকের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যে এখন হেলমেট সবাই পরেন, কিন্তু এই যে বাস বলি, গণপরিবহন বলি, তাদের ক্ষেত্রে মনিটরিং এর হার এর পেছনে কি শ্রমিক সংগঠনগুলোর চাপও কারণ কিনা? যেমন কয়েকদিন আগে চট্টগ্রামে দেখলাম তারা লরি চালানো বন্ধ করে দিয়েছে, তারা নানা রকমের মানে আইনের বাইরে যে বিভিন্ন দাবি করছে, আসলে তো তাদের একটা কারণ আছে কিনা? এটি একটি বড় কারণ। আপনি যখন এই যে কালকে রাইড শেয়ারিং যেটি বন্ধ করে দেওয়া হচ্ছে, এটিতে যতটা না চাপ পড়বে, যদি গণপরিবহন বন্ধ করে দেওয়া হয় তার চেয়ে বেশি চাপে পড়বে কিন্তু, বা ভোগান্তিতে পড়বেন কিন্তু মানুষ। তো সেটি একটি চাপ রয়েছে, বাস মালিক সমিতির একটি চাপ রয়েছে। সেই কারণেই আমরা দেখি ঢাকাতে যতটা না ফিটনেসবিহীন গাড়ি বা লাইসেন্সবিহীন গাড়ি গণপরিবহন জব্দ করা হয়, তার চেয়ে বেশি মোটরসাইকেল ধরা হয় এবং উৎপেতে থাকা হয় যে মোটরসাইকেল কখন আসবে, কখন কি ভায়োলেশন করবে, তাকেই মামলা দেওয়া হবে। অনেক ধন্যবাদ আপনাকে আফজাল। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার আফজাল হোসেন। জানাচ্ছিলেন আজকে যে পাঠাও চালক তার গাড়িতে ক্ষোভের বশবর্তী হয়ে নিজে আগুন লাগিয়ে দিয়েছিলেন এবং তার প্রেক্ষিতে আইনি কি ধারাগুলো আছে এবং বিআরটি এর সমস্যা, পাশাপাশি আমাদের অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত। 2048 সালে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ক্ষমতায় যেতে চায় জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে সরকারের 25টি গুরুত্বপূর্ণ সেক্টরে নিয়োগ দেওয়া হবে 2 লাখ সদস্য। ট্রেড ইউনিয়নের মাধ্যমে নিজেদের কর্মী সংগ্রহ করছে নিবন্ধন হারানো দলটি। টার্গেট করা হচ্ছে তরুণ প্রজন্মকে। সম্প্রতি জামায়াত শিবিরের নেতাদের রিমান্ডে এসব তথ্য জানতে পেরেছে গোয়েন্দারা। বুলবুল রেজার রিপোর্ট। 2013 সালে একটি রিটের রায়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামী নিবন্ধন বাতিল করে হাইকোর্ট। 2018 সালে দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। বিএনপির সঙ্গে জোটবাঁধা দলটি সবশেষ নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশ নিতে পারলেও রাজনীতিতে ফেরার নতুন পথ খুঁজছে দলটি। চলতি মাসের 6 সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সহ 9 জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় সন্ত্রাস বিরোধী আইনে। দুদফা তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ। রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি গোয়েন্দাদের। 2018 থেকে 2048 30 সালা পরিকল্পনা জামায়াত ইসলামীর। ভিশন 2048 সামনে রেখে 5টি পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়েছে দলটি। পরিকল্পনায় সরকারের 25টি গুরুত্বপূর্ণ সেক্টরে 2 লাখ কর্মী নিয়োগ করা হবে। তাদের মূল টার্গেট দেশের কৃষক, শ্রমিক সহ খেটে খাওয়া মানুষ। টার্গেট করা হয়েছে তরুণ প্রজন্মকেও। জামায়াত পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও আর্থিক প্রতিষ্ঠানের কলেবর বৃদ্ধি করা হবে। তারা বিভিন্ন সংগঠন অর্গানাইজ করে সেখানে বিদেশ থেকে ফান্ড এনে সেই ফান্ডটা মূলত তাদের দলের উদ্দেশ্যে তারা ব্যবহার করছে। তাদের মূল উদ্দেশ্য ছিল ছদ্মবেশে ছাত্রলীগের মধ্যে ঢুকিয়ে দেওয়া, কিছু কিছু মানুষকে তারা হেফাজতের সাথে ঢুকিয়ে দিয়েছে। এরকমভাবে সকলের কাছ থেকে তারা আসলে গোপন তথ্য সংগ্রহ করে তাদের উদ্দেশ্য হচ্ছে তারা ক্ষমতার ধার প্রান্তে যাওয়া। গোয়েন্দা পুলিশ সারা দেশে প্রায় 400 ট্রেড ইউনিয়নের তথ্য পেয়েছে, যেগুলো জামায়াত ইসলামীর পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছে। এসব ইউনিয়নের মাধ্যমে দলকে সংগঠিত করা হচ্ছে। তাদের মূল টার্গেট ছিল যে একদিকে আওয়ামী লীগের যে অর্জন, সেটা তাদের মিডিয়া, তাদের বিদেশি থেকে কিছু চক্র তারা এটাকে বিনষ্ট করবে। অন্যদিকে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে মিশে মিলে নিজেরা একত্রিত হওয়ার চেষ্টা, এটাই ছিল তাদের ওই যে বসুন্ধরা যে তারা মিলিত হয়েছিল, এর একটা প্ল্যান ছিল। এর আগে 2014 এবং 18 সালের জাতীয় নির্বাচনের আগেও ব্যাপক সহিংসতা এবং ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল দলটি। ভোটকেন্দ্র পুড়িয়ে দেয়া সহ নির্বাচনী কাজে সংশ্লিষ্ট ব্যক্তিদের হত্যা করা হয়েছিল। এবার আরেকটি জাতীয় নির্বাচন সামনে রেখে আবারও তারা ষড়যন্ত্র করছে বলে জানান গোয়েন্দারা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। আগুন সন্ত্রাস যেমন বিএনপিকে পিছিয়ে দিয়েছে, তেমনি সিরিজ বৈঠকের নামে আবারও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করলে দলটি আরও জনবিচ্ছিন্ন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে আসছে নির্বাচন কোনোভাবেই দলীয় সরকারের অধীনে হতে দেওয়া হবে না বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের উত্তরাধিকার হিসাবে পেয়েছি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে এক অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা শেখ হাসিনার প্রজ্ঞা আর রাজনৈতিক জীবনের সাফল্য গাথা তুলে ধরেন। পরে দলের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী প্রধান এখন বিশ্ব নেতা। সিরিজ বৈঠকের নামে বিএনপি নানা আন্দোলন সংগ্রামের হুমকি দিলেও সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মতো তাদের কেউ নেই। এটা আমি চ্যালেঞ্জ করেছি যে আপনাদের পার্টিতে পরবর্তী নির্বাচনের জন্য
পরবর্তী প্রধানমন্ত্রী প্রার্থী আপনাদের কে? অপর এক অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, মিথ্যাচার করে বিএনপি দেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। 2013 সালে সারা দেশে তারা জ্বালাও পোড়াও সহিংসতা করে দেশকে অস্থিতিশীল করে অচল করার চেষ্টা করেছিলেন। এখনও কিন্তু সেই পাকিস্তানের আদর্শের অনুসারে তারা এখনও দেশের মধ্যে সক্রিয়, তারা এখনও ষড়যন্ত্রলিপ্ত। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আয়োজনে বিএনপি নেতারা এবার আর দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বলে সাফ জানিয়ে দেন। এই সরকারের পতন ছাড়া এই দেশের গণমানুষের গণতন্ত্র কায়েম হবে না। বিভেদ ভুলে ঐক্যবদ্ধ জোট করে এই সরকার পতনের আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদের নিজেদের মধ্যে ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে। সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে আজকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সংবিধান মেনে পরবর্তী নির্বাচন কমিশন গঠনে সরকারের প্রতি আহ্বান জানায় বিএনপি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। অনিবন্ধিত সুদের কারবারিদের তালিকা তৈরি করতে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। ৪৫ দিনের মধ্যে তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এবং সমাজসেবা অধিদপ্তরকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীর দাবি, মাইক্রোক্রেডিট অথরিটি থেকে নিবন্ধিত ৭৪৬টি প্রতিষ্ঠান রয়েছে। দিনে দিনে পর্যটনের প্রতি মানুষের আগ্রহ বাড়লেও তার সঙ্গে ঠিক তাল মেলাতে পারছে না সরকার। এদিকে মহামারী করোনায় এক প্রকার বিপর্যস্ত সম্ভাবনাময় এই খাত। এই অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী সুষ্ঠু পরিকল্পনা ছাড়া সম্ভব নয় পর্যটন খাত এগিয়ে নেওয়া। বিশ্ব পর্যটন দিবসে সুনামগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন রাশেদ বাপ্পি, ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। জলে ভেসে গলা ছেড়ে গান, উল্লাস, একই বলে বুঝি অপার্থিব সুখ, আনন্দ, যেখানে নেই কোনো পিছুটান, নেই কোনো ব্যস্ততা কিংবা কাজের চাপ। বর্ষায় যৌবনবতী হাওর যেন সাগরের মতো অনন্ত অসীম এক জলাধার। সর্বত্র অথই জলের উদ্দাম আর ঢেউয়ের অবিরাম মাতামাতি। প্রকৃতির এই নিঃস্বার্থ প্রেম ভুলে থাকার সাধ্য আছে কার? টাঙ্গুয়ার হাওরের জল ছেড়ে এবারের গন্তব্য লেক। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকের ঘাটের পরিত্যক্ত চুনাপাথরের খনি। কেউ বলেন শহীদ সিরাজ লেক, কেউ বা নীলাদ্রি লেক। স্থানীয়দের ভাষায় টেকের ঘাটের পাথর কোয়ারি। এক পাশে ভারতের মেঘালয় পাহাড়, চারপাশে অসংখ্য ছোট বড় টিলা এবং তারই মাঝে স্বচ্ছ নীল জলরাশির এই নীলাদ্রি লেক। নামটি যেমন সুন্দর, রূপও তেমনি মোহনীয়। আমার কখনো আগে এখানে আসা হয়নি, খুবই সুন্দর জায়গা, আমি অভিভূত। নর্মালি পড়ালেখার অনেক চাপ থাকে, সো এখানে এসে ভালোই লাগতেছে মানসিক প্রশান্তির জন্য। নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, টাঙ্গুয়ার হাওর, বারিক টিলা, একটি উপজেলায় কত কত সৌন্দর্য, কত কত প্রাকৃতিক ঐশ্বর্য। অথচ যোগাযোগ ব্যবস্থার ভঙ্গুর দশার কারণে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেন ভ্রমণের। এখানে আমরা এসেছি ফ্যামিলি নিয়ে, বাট খুব কষ্ট হয়েছে আলটিমেটলি। এগুলার একটু ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এখানে খুব দরকার। তথ্য বলছে দেশে পর্যটন স্থান রয়েছে ৮০০-র বেশি, যেসব স্থানে ঘুরে বেড়ান বছরে ১ কোটি দেশীয় পর্যটক। আর এই শিল্পের সাথে জড়িত প্রায় ৪০ লাখ জনশক্তি। টেকসই উন্নয়নটাকে আমাদের প্রাধান্য দিতে হবে, টেকসই পর্যটনকে আমাদের গুরুত্ব দিতে হবে। বিদ্যমান পর্যটন কেন্দ্রগুলি আছে, সেইগুলি জরাজীর্ণতা কাটিয়ে সেগুলিকে যে সুবিধাগুলি আছে সেই সুবিধাগুলি বৃদ্ধি করে আমরা পর্যটনকে আরও বিকশিত করার চেষ্টা করছি। ভ্রমণের পাশাপাশি পর্যটন স্পটগুলোর প্রাণ প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে থাকতে হবে সচেতন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, সুনামগঞ্জ। ফুটবল সাব চ্যাম্পিয়নশিপের জন্য 23 সদস্যের চূড়ান্ত বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। ফিফা থেকে ছাড়পত্র সময় মতো না পাওয়ায় এলিটাকে চূড়ান্ত দলে রাখেনি বাফুফে। কিংসলে ছাড়াও চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন মানিক মোল্লা, মেহেদি হাসান ও আতিকুজ্জামান। এদিকে স্কোয়াডে গোলরক্ষক হিসেবে রয়েছেন শহীদুল আলম, আনিসুর রহমান জিকো ও আশরাফুল ইসলাম রানা। রক্ষণ ভাগের দায়িত্বে থাকছেন রহমত বিশ্বনাথ, তপু বর্মন, ইয়াসিন আরাফাত, রিয়াদুল হাসান, রেজাউল করিম, তারিক কাজী ও টুটুল হোসেন বাদশাহ। 1 অক্টোবর থেকে 16 অক্টোবর পর্যন্ত মালদ্বীপে সাব চ্যাম্পিয়নশিপের খেলা অনুষ্ঠিত হবে। আসরে অংশ নিতে মঙ্গলবার দুপুরে রওনা হবে অস্কার বুজনের দল। 1 অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
14 নভেম্বর এসএসসি, 2রা ডিসেম্বর এইচএসসি শুরু। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার সময়সীমা 1.5 ঘন্টা, মানতে হবে 11 নির্দেশনা। প্রধানমন্ত্রীর জন্মদিনে কাল একদিনের ক্যাম্পেইনে টিকা পাবেন 75 লাখ মানুষ। আরটিপিসিআরে করোনা পরীক্ষা হচ্ছে না আজ। দুবাইগামী যাত্রীদের নমুনা নেওয়া হয়েছে আগের পদ্ধতিতেই। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।